কল্পনা করা যাক একটা আরামদায়ক সোফায় হেলান দিয়ে বসা হয়েছে, চারপাশটা বেশ শান্ত, ঘরের আলো একটু কমানো। বেশ দারুণ একটা দৃশ্য কিন্তু। হ্যাঁ, আর ধরুন হাতে এক বাটি গরম পপকর্ন, আর টিভি স্ক্রিনে প্রিয় কোনো সিরিজের একটার পর একটা এপিসোড চলছে। সামনে কোনো ডেডলাইন নেই, কোনো ইমেলের তাড়া নেই, শুধু অনন্ত অবসর আর বিনোদন। মানে একেবারে নিখুঁত একটা ছুটির দিন। ঠিক, কিন্তু আপাত দৃষ্টিতে এই দৃশ্যটাকে কি মনে হয়? আমাদের প্রথাগত চিন্তাভাবনা হয়তো বলবে পুরো একটা দিন একেবারে নষ্ট হলো, তাই না? হ্যাঁ, সাধারণত সবাই তো তাই ভাবে। কিন্তু আজকের এই বিস্তৃত বিশ্লেষণে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করব। যদি বলা হয় এই সম্পূর্ণ বিশ্রাম আর টিভিতে ডুবে থাকার দিনটি হতে পারে সপ্তাহের সবচেয়ে প্রোডাক্টিভ বা ফলপ্রসূ একটি দিন। আরে এটা তো বেশ চমকে দেওয়ার মতো একটা কথা। সত্যিই তাই। লরা মে মার্টিনের দারুণ কিছু ধারণা, বিশেষ করে তার আপটাইম কনসেপ্টের ওপর ভিত্তি করে আজ আমরা প্রথাগত ব্যস্ততার ধারণাকে একটু চ্যালেঞ্জ করব। আজকের লক্ষ্য হল এই গতানুগতিক ইঁদুর দৌড় থেকে বেরিয়ে এসে কিভাবে কাজের পেছনের আসল উদ্দেশ্যের সাথে দৈনন্দিন কাজের একটা নিখুঁত মিল তৈরি করা যায় সেটা খুঁজে বের করা। একদম। কিন্তু শুরুতেই যে বিষয়টা নিয়ে আমার খুব খটকা লাগছে, মানে বিশ্রাম নেওয়া বা ওই যে সোফায় বসে টিভি দেখার কথা বললাম, সেটা আসলে কিভাবে প্রোডাক্টিভিটির অংশ হতে পারে? এটা সত্যি একটা বড় প্যারাডক্স মনে হতে পারে প্রথম দেখায়। কারণ বছরের পর বছর ধরে আমাদের মস্তিষ্কে একটা বিষয় গেঁথে দেওয়া হয়েছে যে প্রোডাক্টিভিটি মানেই হলো একটা চেকলিস্ট ধরে যন্ত্রের মতো কাজ শেষ করা। একদম ঠিক ধরেছেন। চেকলিস্ট ধরে একের পর এক কাজ শেষ করে ফেলা, ঘাম ঝরিয়ে সারাদিন ব্যস্ত থাকাই যেন সফলতার একমাত্র মাপকাঠি। কিন্তু লরা মে মার্টিনের আপটাইম ধারণাটি প্রোডাক্টিভিটির এই সংজ্ঞাকেই পুরোপুরি পাল্টে দেয়। তার মানে কাজ শেষ করাটা এখানে মূল বিষয় নয়? না, বিষয়টা ঠিক তা নয়। এখানে প্রোডাক্টিভিটি মানে মেশিনের মতো কাজ করা নয়, বরং এটি হলো কাজের সর্বোচ্চ কার্যকারিতা আর আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য। আচ্ছা। আমরা যখন উদ্দেশ্যহীনভাবে অনেকটা ওই অটো পাইলট মোডে ছুটে চলি, তখন আসলে আমাদের শক্তির বিশাল একটা অংশ নষ্ট হয়। আমরা বলতে গেলে বাঁচি না, শুধু টিকে থাকি। হ্যাঁ, অনেকটা রোবটের মতো আর কি। ঠিক। তাই ওই সোফায় বসে টিভি দেখার সময়টুকু যদি ইন্টেনশনাল বা সচেতনভাবে নেওয়া কোনো বিশ্রাম হয়, যা আসলে মস্তিষ্ককে রিচার্জ করার জন্য করা হচ্ছে, তবে সেটি শতভাগ প্রোডাক্টিভ। মানে আমি জেনে বুঝেই বিশ্রাম নিচ্ছি। একদম। অর্থাৎ কাজের সাথে যখন উদ্দেশ্যের মিল থাকে, সেটাই হলো আসল আপটাইম। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। উদ্দেশ্যমূলকভাবে কাজ করতে হলে তো প্রথমেই আমাদের জানতে হবে যে আসলে আমাদের জীবনের উদ্দেশ্যগুলো কি। হ্যাঁ, এখান থেকেই শুরু করতে হবে। আর এখান থেকেই সম্ভবত জীবনের অগ্রাধিকার বা প্রায়োরিটি নির্ধারণের বিষয়টা চলে আসে। কিন্তু সমস্যা হলো আমরা তো অনেক সময় জানি না আমাদের আসল প্রায়োরিটি কি। এই জায়গাটাতেই একটা চমৎকার চিন্তার খোরাক আছে। ধরুন, রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কেউ থামিয়ে যদি জিজ্ঞেস করে, জীবনের শীর্ষ ৩টি প্রায়োরিটি কি? আমি তো বোধহয় একটু ঘাবড়েই যাব। হা, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা থমকে যান। এই উত্তরটা খুব দ্রুত আর আত্মবিশ্বাসের সাথে দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সত্যিই তাই। কিন্তু এটি শুধু একটা কাল্পনিক প্রশ্ন নয়, এটি আসলে একটি বাড়ির ভিত্তির মতো কাজ করে। ভিত্তি যেমন পুরো বাড়ির কাঠামো আর দিক নির্ধারণ করে, তেমনি আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলো ঠিক করে দেয় আমরা প্রতিদিন আসলে কি করব। মানে আমাদের কাজের রুটিন কেমন হবে? হ্যাঁ, আর যখন আমাদের ক্যালেন্ডারের কাজের সাথে এই শীর্ষ ৩টি অগ্রাধিকারের মিল থাকে না, তখন আমাদের ভেতরে এক ধরনের কি যেন বলে কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। আমরা কাজ তো করি, কিন্তু দিন শেষে একটা অতৃপ্তি থেকেই যায়। বিষয়টা আসলে খুব গভীরভাবে ভাবার মতো, কারণ প্রতিদিন এত শত ইমেল, মিটিং আর ছোটখাটো কাজের চাপে মূল লক্ষ্যগুলোই তো চোখের আড়াল হয়ে যায়। হ্যাঁ, এটাই তো বাস্তব। আর এই অগ্রাধিকারগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে ধাপটির কথা লরা মাই মার্টিন বলেছেন, সেটি বেশ চ্যালেঞ্জিং মনে হলো আমার কাছে। মানে অপ্রয়োজনীয় কাজগুলোকে বাতিল করা, সহজ কথায় না বলার শিল্প। হ্যাঁ, এটা শেখা খুব জরুরি। কিন্তু কাউকে সরাসরি না বললে কি এক ধরনের অপরাধবোধ কাজ করে না? মানে মনে হয় যেন কাউকে হতাশ করা হলো বা কোনো দারুণ সুযোগ হয়তো হাতছাড়া হয়ে গেল। মানুষের এই অপরাধবোধের পিছনের মনস্তত্ত্বটা খুব ইন্টারেস্টিং।
আমরা সামাজিকভাবেই সবাইকে খুশি রাখতে চাই, কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের ধারণা। সুযোগ ব্যয় মানে ইকোনমিক্সের সেই ধারণাটা? অনেকটা সেরকমই। আমরা যখন কোনো অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ বিষয়কে হ্যাঁ বলি, তখন অবচেতনভাবেই আমরা নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোকে না বলি। আরে হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। কারণ সময় তো সীমিত, তাই না? তাই না বলা মানে আসলে কাউকে প্রত্যাখ্যান করা নয়, বরং নিজের প্রায়োরিটিকে রক্ষা করা। কিন্তু কাউকে ভদ্রভাবে না বলাটাও তো একটা আর্ট। একদম। এই কাজটা সরাসরি অথচ ভদ্রভাবে করা যায়। যদি কোনো প্রস্তাব নিজের মূল লক্ষ্যের সাথে না মেলে, তবে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে বর্তমানে অন্য একটি গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার কারণে এই নতুন দায়িত্বটি নেওয়া সম্ভব হচ্ছে না। এতে তো উল্টো পেশাদারিত্ব প্রকাশ পায় বলে আমার মনে হয়। ঠিক বলেছেন। মানুষ তখন আপনার সময়ের মূল্য দিতে শেখে। এটা দারুণ একটা দৃষ্টিভঙ্গি। আর এই কাজগুলো গুছিয়ে করার জন্য লিস্ট ফানেল মেথডের যে কনসেপ্ট আছে সেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, লিস্ট ফানেল খুব কার্যকর একটা পদ্ধতি। লিস্ট ফানেল বিষয়টা অনেকটা ভ্রমণের জন্য সুটকেস গোছানোর মতো। প্রথমে আমরা যখন প্যাকিং শুরু করি তখন মনে হয় আলমারির সবকিছুই নিয়ে নিই। হ্যাঁ, সবারই এই একই অবস্থা হয়। হ্যাঁ, আর ওই সবকিছু নিয়ে নেবার তালিকাটাই হলো আমাদের মেইন লিস্ট। এরপর যখন দেখি সুটকেসে জায়গা হচ্ছে না, তখন আমরা শুধু দরকারি জিনিসগুলো বাছাই করি, যা হলো আমাদের উইকলি লিস্ট। চমৎকার উপমা। আর সবশেষে ফ্লাইটে ওঠার সময় যে জিনিসগুলো একেবারে হাতের কাছেই রাখতে হয়, যেমন ধরুন পাসপোর্ট বা বোর্ডিং পাস, সেগুলো জায়গা পায় ছোট ক্যাবিন ব্যাগে। আর এটি হলো আমাদের ডেইলি লিস্ট। এই উপমাটাকে যদি আমরা একটু স্নায়ুবিজ্ঞানের দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব এই পদ্ধতিটা ব্রেনের জন্য কেন এত আরামদায়ক। স্নায়ুবিজ্ঞান, আচ্ছা কিভাবে? ধরুন, যখন আমাদের সামনে একটা বিশাল মেইন লিস্ট থাকে, তখন ব্রেনের অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্র সেটাকে একটা হুমকি হিসাবে দেখে। মানে এত কাজ দেখে ব্রেন ভয় পেয়ে যায়। হ্যাঁ, এত কাজ দেখে আমাদের ভেতরে এক ধরনের পক্ষাঘাত বা প্যারালাইসিস তৈরি হয়। কাজ শুরু করার বদলে আমরা ঘাবড়ে যাই। আচ্ছা, এবার বুঝতে পারছি। কিন্তু লিস্ট ফানেলের মাধ্যমে যখন আমরা কাজগুলোকে ছেঁকে শুধু আজকের জন্য একটা ছোট ডেইলি লিস্ট তৈরি করি, তখন ব্রেন শুধু ওই ছোট ব্যাগটার দিকেই ফোকাস করে। মানে কাজটা তখন অনেক সহজ আর অর্জনযোগ্য মনে হয়। একদম তাই। এর ফলে মানসিক চাপ বা কর্টিসলের মাত্রা কমে যায়। এই ফানেল পদ্ধতি আসলে বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট অগ্রাধিকারগুলোকে একদম ছকে বাঁধা বাস্তব পদক্ষেপে পরিণত করে। এই যে লিস্ট ফানেল করে কাজের তালিকা ছোট করা হলো, এর পরের যৌক্তিক প্রশ্ন হলো এই কাজগুলো কখন করা হবে? হ্যাঁ, টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার কাছে ক্যাবিন ব্যাগ গোছানো থাকলেও আমি যদি ভুল সময়ে ফ্লাইটে ওঠার চেষ্টা করি, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? সারাদিন তো মানুষের সমান এনার্জি থাকে না। এখানেই চলে আসে মানুষের শরীরের নিজস্ব ছন্দ বা সার্কাডিয়ান রিদমের বিষয়টি। আচ্ছা, শক্তির মাত্রার সাথে কাজের সময়ের এই সমন্বয়টাই হল অপটিমাল প্রোডাক্টিভিটির মূল চাবিকাঠি। দিনের নির্দিষ্ট কিছু সময়ে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সজাগ থাকে। যেটাকে লরা মে মার্টিন পাওয়ার আওয়ার্স বলেছেন। ঠিক, পাওয়ার আওয়ার্স। এই পাওয়ার আওয়ার্সগুলোতেই দিনের সবচেয়ে কঠিন, সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করা উচিত। আর যখন এনার্জি লেভেল কম থাকে, অর্থাৎ যাকে আমরা অফ পিক আওয়ার বলি, তখন ইমেল চেক করা বা রুটিন মাফিক ছোটখাটো কাজগুলো সেরে ফেলা যায়। কারণ এই কাজগুলোতে খুব বেশি কগনিটিভ শক্তির দরকার হয় না। এর সাথে জিরো বেসড ক্যালেন্ডারিংয়ের একটা গভীর সম্পর্ক আছে বলে মনে হচ্ছে। মানে আগে থেকে জমে থাকা কাজের তালিকা দিয়ে দিন শুরু না করে একেবারে শূন্য বা ফাঁকা ক্যালেন্ডার থেকে শুরু করা। হ্যাঁ, জিরো বেসড কনসেপ্টটা খুব শক্তিশালী। এরপর সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে সবার আগে জায়গা দেওয়া। কিন্তু আমার প্রশ্ন হলো, প্রথাগত টু ডু লিস্টের চেয়ে এটা কিভাবে আলাদা কাজ করে? আসলে প্রথাগত টু ডু লিস্ট হল অতীতের জমে থাকা কাজের একটা পাহাড়, যা দেখলে মনে হয় আমরা সবসময় পিছিয়ে আছি। হ্যাঁ, মনে হয় যেন কাজ শেষই হচ্ছে না। ঠিক, এটি এক ধরনের অপরাধবোধ তৈরি করে আমাদের মনে। অন্যদিকে জিরো বেসড ক্যালেন্ডারিং হল পুরোপুরি ভবিষ্যৎমুখী। ভবিষ্যৎমুখী মানে প্রতিদিন সকালে একটা খালি ক্যালেন্ডার পাওয়া বোঝায় যে আজকের ২৪টা ঘন্টা সম্পূর্ণ নতুন। এখানে আমরা আমাদের সময়গুলোকে বিভিন্ন ব্লকে খরচ করি। ও আচ্ছা,
টাকার মতো করে সময়কে বাজেট করা। একদম। এটি মস্তিষ্ককে একটা নিয়ন্ত্রণের অনুভূতি বা সেন্স অফ কন্ট্রোল দেয়, যা মানসিক শান্তি বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু এত সুন্দর করে রুটিন সাজানোর পরও তো একটা বিশাল দেওয়াল সামনে এসে দাঁড়ায়, মানে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা। এটা তো আমাদের সবার জীবনের একটা বড় সমস্যা। হ্যাঁ, আমরা সবাই জানি যে কাজটা করতে হবে, কিন্তু তবুও আমরা সেটা এড়িয়ে যাই। আজ না কাল করব বলে ফেলে রাখি। এই এড়িয়ে যাওয়ার পেছনের আসল বিজ্ঞানটা কি? প্রোক্রাস্টিনেশন আসলে সময়ের অব্যবস্থাপনা নয়, এটি হলো আবেগের অব্যবস্থাপনা বা ইমোশনাল রেগুলেশনের সমস্যা। ইমোশনাল রেগুলেশন মানে আমরা অলস বলে কাজ ফেলে রাখি না। না, বিষয়টা অলসতা নয়। যখন কোনো কাজ খুব বেশি বড়, অস্পষ্ট বা একঘেয়ে হয়, তখন আমাদের মস্তিষ্ক সেই কাজের সাথে এক ধরনের ফ্রিকশন বা ঘর্ষণ অনুভব করে। আচ্ছা। মস্তিষ্ক তো স্বভাবতই এনার্জি বাঁচাতে চায়, তাই কঠিন কাজ দেখলে সে দ্রুত শর্ট টার্ম ডোপামিনের দিকে ছুটে যায়। যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা শুরু করে দিই আমরা। ঠিক ধরেছেন। এই দীর্ঘসূত্রতা দূর করার প্রথম ধাপই হল কাজের ভেতরের ওই অস্পষ্টতা বা ফ্রিকশনটাকে খুঁজে বের করা। এই ফ্রিকশন দূর করার কৌশলগুলোর মধ্যে একটা অদ্ভুত নাম চোখে পড়ল আমার, সুইস চিজ মেথড। হ্যাঁ, বেশ মজার একটা নাম। এই পদ্ধতিতে নাকি বড় কাজের মধ্যে ছোট ছোট গর্ত করতে হয়, ঠিক সুইস চিজের মতো। মানে একটা বিশাল কাজকে ছোট ছোট সহজ পদক্ষেপে ভেঙে ফেলা। একদম। কিন্তু এখানটাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কাজের ঠিক মাঝপথে নাকি থেমে যেতে বলা হয়েছে। হ্যাঁ, লরা মে মার্টিন এই পরামর্শটাই দিয়েছেন। কিন্তু ছোটবেলা থেকেই তো আমাদের শেখানো হয় যে যে কোনো কাজ সম্পূর্ণ শেষ করে তবেই বিশ্রাম নেবে। তাহলে এই উল্টো পদ্ধতি আসলেই কিভাবে কাজ করে? মাঝপথে কাজ ফেলে রাখা তো আরও বেশি প্রোক্রাস্টিনেশন ডেকে আনার কথা। আপাতদৃষ্টিতে উল্টো মনে হলেও মনোবিজ্ঞানে একে জাইগানিক এফেক্ট বলা যায়। জাইগার্নিক এফেক্ট জিনিসটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, যখন আমরা কোনো কাজের একদম শেষে গিয়ে থামি, তখন পরের দিন নতুন করে আরেকটা কাজ শুরু করতে গেলে আমাদের ব্রেনকে একটা বড় ধরনের বাধার সম্মুখীন হতে হয়। মানে ওই যে কিভাবে শুরু করব বা কোথা থেকে শুরু করব, এরকম একটা চিন্তা। ঠিক, একে বলে ব্ল্যাঙ্ক পেজ সিনড্রোম বা শূন্য পাতার জড়তা। কিন্তু যদি একটা কাজের ঠিক মাঝপথে, যখন আমরা খুব ভালো ফ্লোতে আছি, তখন থেমে যাই, তাহলে ব্রেনে একটা ওপেন লুপ থেকে যায়। একদম তাই। অসমাপ্ত কাজ থেকে যায়। মস্তিষ্ক এই অসমাপ্ত কাজগুলো বেশি মনে রাখে, আর সেটা শেষ করার জন্য এক ধরনের তাড়না অনুভব করে। আরে বাহ! ফলে পরের দিন কাজটা শুরু করা অনেক সহজ হয়ে যায়, কারণ ব্রেন আগে থেকেই জানে এরপর ঠিক কি করতে হবে। এই জানাটাই নতুন করে কাজ শুরু করার মানসিক ফ্রিকশন একেবারে দূর করে দেয়। অর্থাৎ কাজের ফ্লোকে পরের দিনের জন্য একটা হুক হিসেবে ব্যবহার করা। দারুণ একটা কৌশল। কিন্তু কাজ কখন আর কিভাবে করব তা তো জানা গেল। মানুষের ফোকাস তো শুধু সময়ের উপর নির্ভর করে না। না, শুধু সময় নয়। আমরা কোথায় বসে কাজ করছি তার উপরও অনেক কিছু নির্ভর করে। কাজের পরিবেশ আমাদের মনস্তত্ত্বে কেমন প্রভাব ফেলে? কাজের পরিবেশের প্রভাব আক্ষরিক অর্থেই আমাদের স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। আমাদের ব্রেন চারপাশের পরিবেশ থেকে অবচেতনভাবেই সিগন্যাল গ্রহণ করে। আচ্ছা। আর সে অনুযায়ী স্মৃতি ও ফোকাস তৈরি করে। একে বলা যায় কনটেক্সট ডিপেন্ডেন্ট মেমরি। বাসা আর অফিসের পরিবেশ অনুযায়ী কাজের ধরন বদলানোর বিষয়টা ঠিক এখানেই আছে। মানে জায়গা বুঝে কাজের ধরন ঠিক করা। হ্যাঁ, কারো বাসা যদি খুব নীরব হয়, তবে বড় আর গভীর মনোযোগের কাজগুলো বাসায় করা উচিত। আর অফিসে গেলে সেই দিনগুলোতে কোলাবোরেশন বা ছোট ছোট টিম মিটিংগুলো সেরে ফেলা যায়। এখানে একটা দারুণ আইরনি বা পরিহাস আছে কিন্তু। কিরকম? হাইব্রিড কাজের দুনিয়ায় মানুষ অফিসে যায় সবার সাথে মিলেমিশে কাজ করতে, কোলাবোরেশন করতে, কিন্তু সেখানে গিয়ে ওপেন প্ল্যান অফিসের মানুষের কোলাহল থেকে বাঁচতে সেই নয়েজ ক্যান্সেলিং হেডফোনই আবার পড়তে হয়। এটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, ঠিক বলেছেন। এই আইরনিটা আমাদের মনে করিয়ে দেয় যে হাইব্রিড মডেলে কাজের বিভাজন কতটা জরুরি। অফিসে গিয়ে যদি হেডফোনই পড়তে হয়, তবে সেই কাজটা হয়তো বাসায় করাই ভালো ছিল। একদম তাই। টিমের মধ্যেই যোগাযোগের স্বচ্ছতা থাকা দরকার, যে কে কখন ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের কাজ করছে। আর পরিবেশের এই সিগন্যালিংয়ের ক্ষেত্রে হটস্পট এবং নট স্পটের কনসেপ্টটাও খুব শক্তিশালী। হটস্পট বিষয়টা ঠিক কি? হটস্পট হলে এমন কিছু নির্দিষ্ট জায়গা যা শুধু কাজের জন্যই নির্ধারিত, যেমন একটা নির্দিষ্ট ডেস্ক। আচ্ছা। যখনই কেউ সেই জায়গায় বসে, তার মস্তিষ্কের নিউরনগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজের সংকেত পায় এবং দ্রুত ফোকাস করতে পারে। তাহলে নট স্পট নিশ্চয়ই ঠিক উল্টোটা? ঠিক তাই।
নট স্পট হলো এমন জায়গা যেখানে কোনোভাবেই কাজ করা যাবে না, সেটি শুধুই বিশ্রামের জন্য। যেমন বেডরুম বা সোফা? একদম। যদি কেউ বিছানায় বসে ল্যাপটপে কাজ করে, তবে ব্রেন বিছানাটাকে ঘুমের জায়গার বদলে কাজের জায়গা হিসেবে ট্যাগ করে নেয়। সর্বনাশ। হ্যাঁ, এর ফলে রাতে ঘুমাতে গেলে ব্রেইনে মেলাটোনিনের বদলে কর্টিসল বা স্ট্রেস হরমোন রিলিজ হতে থাকে, যা আসলে আমাদের ঘুমটাই নষ্ট করে দেয়। পরিবেশের এই বিভাজনটা তো খুব ভালোভাবে বোঝা গেল। এবার আসুন আমরা একটা কাল্পনিক দিনের মধ্যে দিয়ে যাই। বেশ, চলুন। ধরা যাক কেউ তার জীবনের কার্যকারিতা বা এফিসিয়েন্সি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায়, কিন্তু বার্নআউট বা অতিরিক্ত ক্লান্তি ছাড়া এই পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা একসাথে গাঁথি, তাহলে দিনটা আসলে কেমন দেখাবে? একটা অপটিমাইজড বা নিখুঁত দিন শুরু হতে পারে বাউন্ডারি বা সীমানা নির্ধারণের মাধ্যমে। সীমানা নির্ধারণ বলতে? এটি হলো প্রথম কৌশল। দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো মিটিং না রাখা। ধরুন, সকাল 10টার আগে কোনো মিটিং নেই। আচ্ছা, নিজের জন্য একটা ব্লক তৈরি করা। হ্যাঁ, এই সময়টা হলো দ্বিতীয় কৌশল প্রয়োগের সময়। পিক এনার্জির সাথে কঠিন কাজের সমন্বয়। এই পাওয়ার আওয়ারে সবচেয়ে গভীর মনোযোগের কাজগুলো শেষ করে ফেলা। তারপর? এরপর দিনের মাঝামাঝি সময়ে যখন মিটিং করা হবে, তখন তৃতীয় কৌশল হিসেবে সেগুলো হতে হবে অর্থবহ মিটিং। শুধু রুটিন রক্ষার জন্য নয়, বরং স্পষ্ট এজেন্ডা থাকা চাই। মিটিংয়ের নাম শুনলেই তো মানুষের ক্লান্তি চলে আসে। হা, তাই প্রয়োজনে দীর্ঘ বসে থাকার মিটিংয়ের বদলে ছোট স্ট্যান্ড আপ মিটিং করা যেতে পারে, যা সময় ও এনার্জি দুটোই বাঁচায়। আর এর মাঝেই নিশ্চয়ই প্রযুক্তি এবং এআই এর ব্যবহার চলে আসবে, যা হলো চতুর্থ কৌশল। একদম ঠিক। ছোট ছোট রুটিন কাজে এআই এর সাহায্য নেওয়া এবং বিভিন্ন সফটওয়্যারের কিবোর্ড শর্টকাটগুলো কাজে লাগানো। এগুলো হয়তো দিনে 5 মিনিট বাঁচায়, কিন্তু মাস শেষে যোগ করলে সেটা বিশাল একটা সময়। ঠিক বলেছেন। আর দিনের শেষ ভাগে গিয়ে পঞ্চম কৌশল হিসেবে আসে ইমেল ম্যানেজমেন্ট। লরা মে মার্টিন ইমেলকে কাপড় ধোয়ার বা লন্ড্রির সাথে তুলনা করেছেন। এটি একটা অসাধারণ উপমা। এই লন্ড্রি উপমাটা একটু বিস্তারিত বোঝা যাক। ইমেল আর ময়লা কাপড় ধোয়ার মধ্যে মিলটা কোথায়? মিলটা হলো মানসিক চাপের জায়গায়। লন্ড্রির ক্ষেত্রে যেমন প্রথমে সাদা আর রঙিন কাপড় সর্ট বা আলাদা করতে হয়, ইমেলেও তেমনি স্ক্যান করে দেখতে হয় কোনটি জরুরি আর কোনটি নয়। আচ্ছা। এরপর কাপড় ধোয়া, অর্থাৎ ইমেলে রিপ্লাই দেওয়া বা অ্যাক্ট করা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল শেষেরটা। কাপড় ভাঁজ করে আলমারিতে রাখা? একদম। অনেকেই ইমেলে রিপ্লাই দিয়ে সেটা ইনবক্সে রেখে দেন। এটা অনেকটা পরিষ্কার কাপড় বিছানার ওপর ফেলে রাখার মতো। ও, বিছানায় কাপড় জমে থাকলে তো ঘরে ঢুকলেই একটা অস্বস্তি কাজ করে। ঠিক তেমনি ওই স্তূপ করা কাপড় যেমন আমাদের মাথার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড স্ট্রেস তৈরি করে, ইনবক্সে জমে থাকা হাজারটা ইমেলও আমাদের কগনিটিভ লোড বা মানসিক চাপ বাড়িয়ে দেয়। তাই কাজ শেষে ইমেলগুলো নির্দিষ্ট ফোল্ডারে আর্কাইভ করে ফেলা উচিত। তার মানে কাজ শুধু শেষ করলেই হবে না, সেটাকে মাথা থেকে নামিয়ে রাখতে হবে। দারুণ। আর দিনের একেবারে শেষে আসে ষষ্ঠ কৌশল, আগের রাতেই পরের দিনের পরিকল্পনা করা, যাকে বলা হয়েছে ডিনার ম্যারিনেট করা। হ্যাঁ, উপমাগুলো খুব চমৎকার। ডিনার রান্নার আগে যেমন মশলা মাখিয়ে বা মাংস ম্যারিনেট করে রাখা হয় যাতে পরের দিন রান্নাটা খুব মসৃণ হয়, ঠিক তেমনি আগের রাতে প্ল্যান করে রাখলে পরের দিনটা অনেক গোছানো হয়। একদম ঠিক। তবে এখানে আমার একটা বড় পুশব্যাক বা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। প্রতিদিন রাতের বেলা পরের দিনের এত সূক্ষ্ম পরিকল্পনা, কখন কোন কাজ করব, কখন মিটিং করব, এসব করতে গেলে কি জীবনের স্বতঃস্ফূর্ততা বা স্পন্টেনিটি নষ্ট হয়ে যায় না? মানে মনে হয় না যে আমরা কোনো রোবট হয়ে যাচ্ছি? ফেলে। কিন্তু ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তির দিক থেকে দেখলে ব্যাপারটা আসলে ঠিক উল্টো। ডিসিশন ফ্যাটিগ? সেটা আবার কি? মানুষের ব্রেন প্রতিদিন সীমিত সংখ্যক ভালো সিদ্ধান্ত নিতে পারে। সকালে উঠে যদি ভাবতে হয় যে আজ আমি কি পড়ব বা আজ কোন কাজটা আগে করব, তাহলে ব্রেনের অনেকখানি শক্তি ক্ষয় হয়ে যায়। ও আচ্ছা। স্টিভ জবস যে প্রতিদিন একই রকম টর্টেল নেক পরতেন, তার কারণও এটাই ছিল। আগে থেকে পরিকল্পনা করে রাখার মানে রোবট হয়ে যাওয়া নয়, বরং রুটিন করা থাকলে পরের দিন কি করতে হবে তা নিয়ে ব্রেনকে আর নতুন করে ভাবতে হয় না। তার মানে ব্রেনের শক্তি বেঁচে যাচ্ছে। ঠিক তাই। এই বেঁচে যাওয়া মানসিক শক্তিটাই আমরা ব্যবহার করতে পারি অপ্রত্যাশিত কোনো সমস্যা সমাধানে বা সৃজনশীল কাজে। অর্থাৎ রুটিন বন্দি করে না, বরং স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য পর্যাপ্ত মানসিক স্বাধীনতা দেয়। দারুণ একটা পয়েন্ট বলেছেন। রুটিন হলো সেই কঙ্কাল
যার উপর ভিত্তি করে আমরা সৃজনশীলতার পেশি তৈরি করি। একদম সুন্দর বলেছেন। এতক্ষণ আমরা চরম কার্যকারিতা আর রুটিন নিয়ে কথা বললাম, কিন্তু প্রোডাক্টিভিটির চূড়ান্ত লক্ষ্য তো শুধুই মেশিনের মতো কাজ করা নয়, বরং সুন্দরভাবে বাঁচা। এই জায়গাটায় এসে সুস্থ সুন্দর জীবন আর রুটিনের মেলবন্ধন কিভাবে ঘটানো যায়? এই মেলবন্ধন ঘটাতে পারে মেমোরি অ্যাটাচমেন্ট বা হ্যাবিট স্ট্যাকিং। এটি খুব শক্তিশালী একটা মনস্তাত্ত্বিক কৌশল। হ্যাবিট স্ট্যাকিং কিভাবে কাজ করে? নতুন কোনো অভ্যাস তৈরি করা ব্রেইনের জন্য খুব কঠিন, কারণ নতুন নিউরাল পাথওয়ে তৈরি করতে অনেক শক্তির প্রয়োজন হয়। আচ্ছা, কিন্তু পুরনো অভ্যাসের নিউরাল পাথওয়েগুলো খুব শক্ত থাকে। তাই পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস জুড়ে দিলে কাজটা সহজ হয়। যেমন ধরুন, কেউ হয়তো ভুলে যায় গাছে পানি দিতে। হ্যাঁ, এটা অনেকেরই হয়। সে যদি ঠিক করে যে প্রতিদিন সকালে কফি খাওয়ার সময়টাতে সে গাছে পানি দেবে, তাহলে কফি খাওয়ার পুরনো আর শক্ত অভ্যাসের সাথে গাছে পানি দেওয়ার নতুন অভ্যাসটা একদম স্বয়ংক্রিয়ভাবে জুড়ে যায়। তার মানে এই সহজ কৌশলগুলো আসলে আমাদের নিজেদের ব্রেনকে হ্যাক করার মতো একটা ব্যাপার। একদম তাই। আর এই নতুন অভ্যাস শুরুর জন্য ন্যাচারাল স্টার্ট বা প্রাকৃতিক শুরুর কথা বলা হয়েছে, যেমন নতুন সপ্তাহের শুরু বা নতুন মাসের প্রথম দিন। এই সময়গুলোকে টেম্পোরাল ল্যান্ডমার্ক বলা হয়, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই সময়গুলোতে মানুষের ভেতরে এমনিতেই একটা নতুন উদ্যম কাজ করে। মনে হয় যেন একটা পরিষ্কার স্লেট বা ক্লিন স্লেট পাওয়া গেল। হ্যাঁ, আর মননশীলতা বা মাইন্ডফুলনেসের চর্চা হিসেবে আরেকটি চমৎকার আইডিয়া হল নো টেক টিউজডে। নো টেক টিউজডে। সপ্তাহে অন্তত একটি সন্ধ্যা ডিজিটাল ডিভাইস মানে মোবাইল, ল্যাপটপ থেকে সম্পূর্ণ দূরে থাকা। সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের ব্রেন ক্রমাগত ডোপামিনের হিট পেতে থাকে, যা আমাদের স্বাভাবিক অবস্থাকেই পাল্টে দেয়। ঠিক, এটি আমাদের ডোপামিনের বেসলাইন বা স্বাভাবিক মাত্রাকে নষ্ট করে দেয়। সপ্তাহে একটা দিন টেকনোলজি থেকে দূরে থাকলে ব্রেন নিজেকে রিসেট করার সুযোগ পায়। এটা তো খুবই দরকারি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে স্ক্রিনের বাইরের দুনিয়ায় আমাদের কাছের মানুষদের সাথে সত্যিকারের সংযোগ কতটা জরুরি। আর মননশীলতার চর্চাটা শুধু সন্ধ্যাতেই নয়, দিন শুরু করার জন্য মর্নিং 3 এর কথা বলা হয়েছে। হ্যাঁ, মর্নিং 3। দিনের প্রথম 30 মিনিট শুধুই নিজের জন্য রাখা, হয়তো একটু মেডিটেশন করা। আর সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো অ্যাটেনশন ট্রেনিংয়ের বিষয়টা। হ্যাঁ, মনোযোগ বা অ্যাটেনশন আসলে একটা পেশির মতো। একে যত বেশি ট্রেনিং করানো যায়, এটি তত শক্তিশালী হয়। অ্যাটেনশন ট্রেনিং কিভাবে করা যায়? এটি হলো প্রতিদিন সকালে অন্তত 5 মিনিট কোনো একটি নির্দিষ্ট জিনিসের উপর পুরোপুরি মনোযোগ দেওয়ার চর্চা করা। হতে পারে সেটি নিজের শ্বাস-প্রশ্বাস বা বাইরের কোনো শব্দ। শুধু 5 মিনিটেই কাজ হয়? হ্যাঁ, এই ছোট্ট চর্চাটি আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে, যা সারাদিনের জটিল সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সঠিক মিউজিক আর লাইটিং দিয়ে এই মননশীল সকাল তৈরি করলে সারাদিনের শুরুটা একটা শান্ত এবং নিয়ন্ত্রিত ছন্দে বাঁধা হয়ে যায়। সত্যি, লরা মে মার্টিনের আপটাইম নিয়ে এই বিস্তৃত আলোচনা করতে গিয়ে প্রোডাক্টিভিটি সম্পর্কে অনেক পুরনো আর ভুল ধারণা ভেঙে গেল। তা তো বটেই। এই পুরো আলোচনার যদি আমরা একটা চূড়ান্ত সারসংক্ষেপ টানি, তাহলে বলা যায় প্রোডাক্টিভিটি মানে কেবল একটা তালিকা ধরে চোখের পাতা না ফেলে কাজ শেষ করা নয়। না, মোটেও তা নয়। এটি হলো কাজের ফ্লো, নিজের জীবনের আসল উদ্দেশ্য এবং পর্যাপ্ত বিশ্রামের মধ্যে একটি সুন্দর ভারসাম্য আনা। একদম। আজকের দুনিয়ায় চারিদিকে শুধু তথ্যের ছড়াছড়ি। যাদের মনে হয় এই অতিরিক্ত তথ্যের যুগে বা ইনফো ওভারলোডে হাঁপিয়ে উঠেছেন, তাদের জন্য এই আপটাইম কনসেপ্টটি হতে পারে নিজেদের হারিয়ে যাওয়ার সময় ও ফোকাস পুনরায় ফিরে পাওয়ার একটা শর্টকাট গাইড। হ্যাঁ, একটা লাইফলাইন বলা যায়। কাজ আর বিশ্রামের এই ব্যালেন্সটা ধরতে পারলে জীবনটা অনেক বেশি গোছানো এবং শান্তিময় হয়ে ওঠে। আজকের আলোচনার একেবারে শুরুতে আমরা সেই সোফায় বসে পপকর্ন হাতে টিভি দেখার দৃশ্যে ফিরে যাই। হ্যাঁ, সেই নিখুঁত ছুটির দিন। আমরা দেখেছি যে সৃজনশীলতা বাড়াতে এবং দীর্ঘমেয়াদে প্রোডাক্টিভ থাকতে ইন্টেনশনাল বা ইচ্ছাকৃত বিশ্রাম অত্যন্ত জরুরি। এই বিষয়টা মাথায় রেখে সবার জন্য একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই আজ। চমৎকার। আধুনিক জীবনে আমরা সবসময় একটা অদ্ভুত মানসিক চাপে ভুগি। আমাদের সবসময় মনে হয় আমি বোধহয় যথেষ্ট কাজ করছি না। এই যে একটা অপরাধ বোধ, এটাই কি আসলে আমাদের সফলতার পথে সবচেয়ে বড় বাধা নয়? খুব গভীর একটা প্রশ্ন এটা। একবার ভেবে দেখা যেতে পারে,
এমন তো হতে পারে যে নিজেদের ক্যালেন্ডারে ইচ্ছাকৃতভাবে 1 ঘন্টা কিছুই না করার জন্য বরাদ্দ রাখাই হয়তো হতে পারে সবচেয়ে প্রোডাক্টিভ কাজ। এই অদ্ভুত অথচ সত্যি বিষয়টা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়েই আজ আমরা এখানেই শেষ করছি।